হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগতম আমাদের উত্তীর্ণের প্রোগ্রামে। আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষায় যেই প্রশ্নটা আসে ইংলিশের, সেখানে আমাদের ট্যাগ কোয়েশ্চেনে 7 মার্কস থাকে, অর্থাৎ 7 মার্ক থাকে। এই 7 মার্কটা সিকিউর করা আমাদের জন্য খুবই জরুরি এবং খুবই সহজ। সাধারণত তোমরা অনেকেই ভেবে থাকো যে হয়তো ট্যাগ কোয়েশ্চেন অনেক কঠিন হয়ে যেতে পারে বা প্রশ্নগুলো বুঝতে আমাদের সমস্যা হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি তোমরা যদি আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে এবং আন্তরিকতার সাথে করো, তোমরা অবশ্যই ট্যাগ কোয়েশ্চেনের প্রতিটা প্রশ্নেই উত্তীর্ণ হতে পারবে। তাহলে প্রথমেই চলে যাচ্ছি, ট্যাগ কোয়েশ্চেন কাকে বলে বা ট্যাগ কোয়েশ্চেন বিষয়টা কী। আমরা যখন কারোর সাথে কথা বলি বা কনভারসেশন অর্থাৎ কথোপকথন চালিয়ে যাই, সেই কথোপকথনের পরে সমর্থনসূচক প্রশ্ন আমরা জুড়ে দেই সেই সম্পর্কে আমরা সঠিক ধারণা পাওয়ার জন্য বা সেই সম্পর্কে আমরা অতিরিক্ত কিছু জানতে চাওয়ার জন্য বা সেটা আমাদের সঠিক কিনা সেটা জানতে চাওয়ার জন্য। যেমন ঢাকা একটি বড় শহর, তাই নয় কি? এই যে তাই নয় কি যেই শব্দগুলো, সেগুলোই আমাদের ট্যাগ কোয়েশ্চেন হিসেবে বসে। অর্থাৎ এই ছোট ছোট প্রশ্নগুলো যেগুলো আমরা কনভারসেশনের সময় বা কথোপকথনের সময় জুড়ে দেই, সেগুলোকেই ট্যাগ কোয়েশ্চেন বলা হয়। যেমন দেখো, আমি 3টা সেন্টেন্স বা স্টেটমেন্ট লিখেছি। প্রথমটি হচ্ছে দে আর স্টুডেন্টস, তারা ছাত্র ছাত্রী। এর পরেরটা হচ্ছে দ্য গার্ল ইজ সিঙ্গিং, মেয়েটি গান গাচ্ছে। এর পরের স্টেটমেন্টটা হচ্ছে দ্য শপকিপার ওয়াজ সেলিং বিস্কিটস, অর্থাৎ একজন দোকানদার বা দোকানি সে বিস্কিট বিক্রি করছিলেন। এবার দেখো, এগুলো হচ্ছে 3টা স্টেটমেন্ট, তাই না? আচ্ছা, এবার এই স্টেটমেন্টগুলোর আদলে বা স্টেটমেন্টগুলোর উপর ভিত্তি করে কিভাবে আমরা ট্যাগ কোয়েশ্চেনটা বানাই সেটা আমরা একে একে দেখব। তাহলে প্রথমেই চলে যাচ্ছি আমাদের স্টেটমেন্ট বা বাক্যে কোন জিনিসটা এখানে কী আকারে আছে। প্রথমেই দেখো, প্রথম বাক্যে আমাদের আছে দে। দেটা হচ্ছে সাবজেক্ট। এরপরে আমাদের অক্সিলারি ভার্ব, অর্থাৎ এখানে মেইন ভার্ব যেহেতু নাই, সেই অক্সিলারি ভার্বটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি হচ্ছে আর। এরপরে আছে স্টুডেন্টস, যেটাকে আমরা অবজেক্ট বলতে পারি এবং এটা স্টুডেন্ট বলতে ছাত্র ছাত্রীদেরকে বোঝাচ্ছে। তারপরে দেখো দ্য গার্ল, এখানে এই যে দ্য গার্ল, এইটা হচ্ছে এখানে সাবজেক্ট। এরপরে আমাদের ভার্ব হিসেবে আছে ইজ। তারপরে আছে আমাদের সিঙ্গিং, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। আচ্ছা, তারপর 3 নম্বর স্টেটমেন্ট বা বাক্যে আমাদের আছে দ্য শপকিপার। এখানে দ্য শপকিপার হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এরপরে দেখো আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আছে ওয়াজ। তারপরে আছে আমাদের মেইন ভার্ব। আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে মূলত মাথায় রাখতে হবে 3টি জিনিস। একটি হচ্ছে আমাদের সাবজেক্টটা কোনটা, সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এবং আমাদের অক্সিলারি ভার্বগুলো কোনগুলো, এবং আমাদের স্টেটমেন্টটা কোন টেন্সে আছে। এবার চলে যাচ্ছি কিভাবে আমাদের এই স্টেটমেন্ট বা বাক্যগুলোকে আমরা ট্যাগ কোয়েশ্চেনে রূপান্তর করতে পারি। ট্যাগ কোয়েশ্চেনের প্রথম যে জিনিসটা হচ্ছে যে আমাদের স্টেটমেন্টের পরে কোনো ফুল স্টপ হবে না, এখানে চলে আসবে একটা কমা। অর্থাৎ যতই স্টেটমেন্ট বা বাক্য আমাদের থাকুক না কেন, সবগুলোর শেষে আমরা কমা দিব এবং সেই নির্দিষ্ট স্টেটমেন্ট বা বাক্যগুলো অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এগুলো যেমন আছে তেমনই থাকবে, এগুলোর আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। তারপরে আমরা যেভাবে পরিবর্তনটা করব সেটা হচ্ছে, যেহেতু ট্যাগ কোয়েশ্চেন একটা প্রশ্ন, অবশ্যই আগে অক্সিলারি ভার্ব আসবে। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে প্রথম বাক্যটিতে আর, তাই না? এবং সেন্টেন্সটা কিভাবে আছে, এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক, এটা হচ্ছে আরেকটা নিয়ম। সেটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট বা বাক্য যদি হ্যাঁ বোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকে, আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা হবে না বোধক বা নেগেটিভ, এবং আমাদের স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয়, আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা হবে পজিটিভ বা অ্যাফার্মেটিভ। তাহলে দেখো, দে আর স্টুডেন্ট, তারা ছাত্রছাত্রী, এটা হচ্ছে একটা হ্যাঁ বোধক বাক্য, এই জন্য ট্যাগ কোয়েশ্চেনটা হয়ে যাবে নেগেটিভ। আর যেহেতু আমরা বলেছি অক্সিলারি ভার্বটাকে আগে দিব, আমরা এই আরটা আগে লিখব এবং আরটা নেগেটিভ হয়ে যাবে আরএন্ট, ঠিক আছে? তারপরে দেখো সাবজেক্ট আছে দে, এই দেটাই আমাদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে চলে যাবে এবং সবসময় প্রোনাউন ফর্মে হবে, তবে প্রোনাউন ফর্মে হলেও সাবজেক্টিভ ফর্মে হবে। এবং ট্যাগ কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এটা কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের ট্যাগ কোয়েশ্চেনের শেষে একটা নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন আমাদের সবসময় ব্যবহার করতে হয়। মনে রাখবে, তোমাদের যদি উত্তর সঠিকও হয়, কিন্তু তোমরা যদি এই ট্যাগ কোয়েশ্চেনের নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্নটি না দাও, তোমাদের উত্তরটা ভুল হিসেবে বিবেচিত হবে।
কাজেই তোমাদের প্রশ্নবোধক বাক্যটা অবশ্যই দিতে হবে। এরপর চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় বাক্যতে। দ্বিতীয় বাক্যটা দেখো, দ্য গার্ল ইজ সিঙ্গিং, মেয়েটি গান গাচ্ছে। যথারীতি আমরা স্টেটমেন্টের পরে কমা বসাবো। এরপরে আমাদের ভার্বটা দেখব এটা কি নেগেটিভে আছে নাকি পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভে আছে। আমাদের সেন্টেন্সটা আছে অ্যাফার্মেটিভে, দ্য গার্ল ইজ সিঙ্গিং, মেয়েটি গান গাচ্ছে। তাই ট্যাগ কোয়েশ্চেনটা হয়ে যাবে আমাদের নেগেটিভ, ইজ হয়ে যাবে ইজেন্ট, এবং আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল। এই দ্য গার্লের প্রোনাউন ফর্মটা আমাদের ট্যাগ কোয়েশ্চেনে চলে যাবে আমাদের এই যে অক্সিলারি ভার্বের পরে। আর দ্য গার্ল অর্থাৎ মেয়েদেরকে বা এই ধরনের মেয়ে বা নারী থাকলে আমরা ট্যাগ কোয়েশ্চেনে বা প্রোনাউন ফর্মটা হয়ে যায় শি, এবং শিটা হবে সাবজেক্টিভ ফর্মে। তাই এখানে হয়ে যাবে ইজেন্ট শি, আর যথারীতি আমাদের নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্নটি বসবে। এরপরে দেখো 3 নম্বর বাক্যটা হচ্ছে দ্য শপকিপার অর্থাৎ দোকানদার বা দোকানি ওয়াজ সেলিং বিস্কিটস, বিস্কিট বিক্রি করছিলেন। এটা আছে আমাদের পাস্ট ফর্মে। আমার যেহেতু এখানে জায়গার একটু স্বল্পতা আছে, আমি একটু তোমাদেরকে নিচে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। যথারীতি কিন্তু আমরা স্টেটমেন্টের নিচে কমা বসিয়ে ফেলেছি। আচ্ছা, তাহলে শপকিপার একজন দোকানি বা দোকানদার সাধারণত তিনি পুরুষই হয়ে থাকেন, এবং পুরুষদের আমরা যদি প্রোনাউন ফর্মে নিয়ে আসি সেটা হবে হি, ঠিক আছে। আর এর আগে আমাদের আনতে হবে কি দেখো, অক্সিলারি ভার্বটা হচ্ছে আমাদের ওয়াজ, আর স্টেটমেন্টটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ। আমি আবারও বলছি, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক। দ্য শপকিপার ওয়াজ সেলিং বিস্কিটস, এখানে কোনো নট নেই বা না বোধক কোনো শব্দ নেই। তাই আমাদের এখানে কমার পরে ওয়াজ নট এর সংক্ষিপ্ত রূপ ওয়াজেন্ট হবে, এবং শপকিপারের প্রোনাউন ফর্ম হি হবে, তবে হিটা হবে সাবজেক্টিভ ফর্মে, ঠিক আছে। তারপর আমাদের নোট অফ ইন্টারোগেশনটা হবে। এভাবে আমরা যে কোনো স্টেটমেন্টকে আমরা ট্যাগ কোয়েশ্চেনে রূপান্তর করতে পারি খুব সহজেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব কিভাবে আমরা অক্সিলারি ফর্মগুলোকে বা অক্সিলারি ভার্বগুলোকে সংক্ষিপ্ত আকারে ব্যবহার করতে পারি ট্যাগ কোয়েশ্চেন সমাধানের ক্ষেত্রে। তোমরা এতক্ষণ দেখলে ট্যাগ কোয়েশ্চেন কাকে বলে এবং কিছু উদাহরণ দেখলে, যেগুলোর মাধ্যমে তোমরা পরিষ্কার বুঝতে পারলে যে ট্যাগ কোয়েশ্চেনগুলো কিভাবে হয় এবং কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার ট্যাগ কোয়েশ্চেন করার সময়, ঠিক আছে। এখন তোমরা যেমনটি দেখতে পাচ্ছিলে কিছু অক্সিলারি ভার্ব দিয়ে সেগুলোর আমরা নেগেটিভ করে বা অনেক সময় পজিটিভ করে আমরা ট্যাগ কোয়েশ্চেনে রূপান্তর করলাম। এখন আমরা আমাদের যেই অক্সিলারি ভার্বগুলো আছে এবং মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেগুলোকে কিভাবে আমরা নেগেটিভটা করি এবং সংক্ষেপে রূপান্তর করি সেই জিনিসটি তোমরা এখন দেখবে। সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। যেমন দেখো, আমাদের ইজ নট যদি হয়, মানে আমরা যখন স্টেটমেন্টটা আমাদের পজিটিভ বা অ্যাফার্মেটিভ হবে এবং অক্সিলারি ভার্ব যদি ইজ থাকে, তাহলে আমরা যখন নেগেটিভ করছি আমরা অবশ্যই ইজ নট এই আকারে নেগেটিভ করব, কিন্তু আমরা সরাসরি ইজ নট এভাবে বসাতে পারি না। ট্যাগ কোয়েশ্চেনে আমাদের সংক্ষিপ্ত আকারে বা কন্ট্রাক্টেড ফর্মে বসাতে হয়। এই কারণে আমরা ইজ নটটাকে আমরা ইজেন্ট করে ফেলবো। তোমরা খেয়াল করে দেখো, এই যে নট, এই নটে যখন আমরা কন্ট্রাক্টেড করছি বা সংক্ষিপ্ত আকার করছি তখন ওটা আর বসবে না, এন এবং টি এর মাঝে ওপরের দিকে একটা অ্যাপোস্ট্রফি বসবে, অ্যাপোস্ট্রফি চিহ্নটা বসবে, ঠিক আছে। ঠিক তেমনি যখন আর নট হবে সেটা আর নট আকারে আমরা লিখব না, সংক্ষিপ্ত আকারে লিখব আরেন্ট। আমি আবার বলছি, সংক্ষিপ্ত আকারে লিখব আরেন্ট। এন এর পর ওটা থাকবে না এবং এন এবং টি এর মাঝে এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন বসবে। এরপরে তোমরা একটু দেখো, যদি অ্যাম নট থাকে এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে, ভালো করে লক্ষ্য করো। এম নট যদি থাকে সেটা অ্যামেন্ট হবে না, সেটা হচ্ছে এইন্ট হয়ে যায়, ওকে। এইন্ট বা আরেন্ট আকারে লিখি, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। এম প্লাস নট যদি থাকে সেটা অ্যামেন্ট হয় না, সেটা হয় এইন্ট বা আরেন্ট, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। অনেক সময় দেখি যে আমরা পাস্ট ফর্মে বা সিম্পল পাস্টে অর্থাৎ অতীত নির্দেশক যে স্টেটমেন্টগুলো বসে সেখানে অক্সিলারি আকারে ওয়াজ, ওয়্যার এগুলো বসে। তাহলে সেই স্টেটমেন্টটাও যদি আমাদের অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ করতে গেলে আমরা ওয়াজ যোগ নট এই আকারে আমরা লিখব, অর্থাৎ নেগেটিভটা বোঝানোর জন্য। কিন্তু তোমরা সরাসরি ওয়াজ নট আলাদা আলাদা করে লিখতে পারবে না, তোমাদের কন্ট্রাক্টেড ফর্মে অর্থাৎ সংক্ষিপ্ত আকারে লিখতে হবে ওয়াজেন্ট, লিখতে হবে ওয়াজেন্ট,
ঠিক আছে। এরপরে ঠিক একইভাবে প্লুরাল, যখন একটা স্টেটমেন্টের সাবজেক্ট প্লুরাল হবে এবং অতীত নির্দেশ করবে তখন আমাদের অক্সিলারি হিসেবে ওয়্যার বসে। আর ওয়্যার যোগ নট বা প্লাস নটকে সংক্ষিপ্ত আকারে লিখবো আমরা ওয়ারেন্ট, ঠিক আছে, উচ্চারণটা হবে ওয়ারেন্ট। এরপরে দেখো আমরা যেমন একটা ব্যতিক্রম দেখলাম না, এখন আমরা আরেকটা ব্যতিক্রম দেখব। যখন ভবিষ্যৎ নির্দেশক স্টেটমেন্ট বা বাক্য থাকবে তখন আমরা দেখতে পাই অনেক সময় শ্যাল থাকে। সেই শ্যালটাকে যখন আমরা নেগেটিভ করব তখন তো অবশ্যই আমাদের শ্যাল যোগ নট এই আকারে আসবে, তাই না? এই আকারে আসার পরে আমাদের, তোমরা একটু লক্ষ্য করে দেখো, শ্যাল নট বা শ্যাল্ট নট এরকম কিছু আসবে না। দেখো প্রোনাউন্সিয়েশন করতে বা উচ্চারণ করতেও কিন্তু কষ্ট হচ্ছে, সেইটার কন্ট্রাক্টেড ফর্ম হবে শ্যান্ট। আমি আবার বলছি, শ্যাল যোগ নট এটা কিন্তু হবে শ্যান্ট, এটা ঠিক আছে, মনে রাখতে হবে তোমাদের এই ব্যতিক্রমগুলো। এরপরে আমাদের আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যদি উইল থাকে, উইলটার নেগেটিভ ফর্ম উইল যোগ নট বা উইল প্লাস নটটা আমাদের উইলেন্ট হবে না, আমাদের হবে ওয়ন্ট। আমাদের কি হবে উচ্চারণটা আমি আবার বলছি, ওয়ন্ট। উইল যোগ নট থাকলে আমাদের ট্যাগে আমাদের অক্সিলারি ফর্মটা হবে ওয়ন্ট, ঠিক আছে। তাহলে আমাদের ব্যতিক্রম আমরা কয়টা পেলাম? আমরা 3টা ব্যতিক্রম পেলাম। প্রথমটা হচ্ছে এম যোগ নট থাকলে আরেন্ট বা এইন্ট হবে। তারপরে শ্যাল যোগ নট থাকলে শ্যান্ট হবে, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে উইল যোগ নট থাকলে ওয়ন্ট হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের অন্যান্য যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলোতে। তোমরা খেয়াল করে দেখো, হ্যাভ যোগ নট থাকলে হ্যাভেন্ট হবে, হ্যাজ যোগ নট থাকলে হ্যাজেন্ট হবে, ক্যান যোগ নট থাকলে কান্ট হবে, ঠিক আছে, উচ্চারণটা হবে কান্ট বা ক্যান্ট, তোমরা যেভাবেই বলো না কেন। এরপর মে যোগ নট থাকলে মেন্ট, এরপরে কুড যোগ নট থাকলে কুডেন্ট, তারপরে মাইট যোগ নট থাকলে মাইটেন্ট, এরপরে মাস্ট যোগ নট থাকলে বা প্লাস নট থাকলে মাস্টেন্ট। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আরও কিছু মডেল অক্সিলারিজ আছে। ডেয়ার যোগ নট থাকলে ডেয়ারেন্ট, নিড যোগ নট থাকলে নিডেন্ট, শুড যোগ নট থাকলে শুডেন্ট এবং উড যোগ নট থাকলে উডেন্ট। তোমরা যেই আমাদের অক্সিলারি এবং মডেল ভার্বগুলোর তোমরা যে সংক্ষিপ্ত আকার বা কন্ট্রাক্টেড ফর্ম দেখলে, এখন আমরা এগুলোর আমাদের বাক্যে কিভাবে আমরা প্রয়োগ করে থাকি বা ইমপ্লিমেন্ট করে থাকি সেইগুলো আমরা উদাহরণ সহকারে দেখব। ছাত্রছাত্রীরা, এতক্ষণ তোমরা দেখলে কিভাবে আমরা অক্সিলারি ভার্বকে সংক্ষিপ্ত আকারে রূপান্তর করতে পারি আমাদের ট্যাগ কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে। এখন অক্সিলারি ভার্বগুলো যেগুলো তোমরা এতক্ষণ দেখলে কিভাবে আমরা বাক্যে প্রয়োগ করে ট্যাগ কোয়েশ্চেন রূপান্তর করি সেটাই আমরা দেখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে আমাদের বোর্ডে কি কি সেন্টেন্স আছে। প্রথমেই আছে আই অ্যাম এ গুড সিটিজেন, অর্থাৎ আমি একজন সুনাগরিক। প্রথমে যে জিনিসটা তোমাদের লক্ষ্য করতে হবে যে একটি স্টেটমেন্ট বা বাক্যের সাবজেক্টটা কি আছে, এরপর দেখতে হবে অক্সিলারি ভার্বটা কি আছে। আমরা দেখতে পেয়েছি আমাদের সাবজেক্ট আছে আই, অক্সিলারি ভার্ব আছে এম। আর তোমরা জানো ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে স্টেটমেন্টের পরে আমরা একটা কমা বসাবো, কমা বসানোর পরে আমরা দেখব স্টেটমেন্ট বা বাক্যটা কি পজিটিভে আছে নাকি নেগেটিভে আছে, অর্থাৎ হ্যাঁ বোধক আছে নাকি না বোধক আছে। আমাদের স্টেটমেন্টে আমরা দেখতে পাচ্ছি আই এম এ গুড স্টুডেন্ট, এটা হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ আছে, তাই আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে এটাকে না বোধক বা নেগেটিভ করে ফেলবো। এখন দেখো এখানে আছে এম। তোমরা জানো এমকে আমরা যখন নেগেটিভ করব তখন আমরা একটু আগে আমরা দেখেছি এইন্ট করতে পারি অথবা আমরা আরএন করতে পারি, তাই নয় কি? আচ্ছা, এরপরে দেখো আমাদের সাবজেক্ট আছে আই, এই আইটাই আবার ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট ফর্ম হিসেবেই বসবে, অর্থাৎ আমরা লিখব এইন্ট আই বা আরএন্ট আই। এবং বাধ্যতামূলকভাবে তোমরা জানো নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্নটা আমরা বসাবো। আমরা পরের বাক্যে চলে যাই। পরের বাক্য বা স্টেটমেন্টে দেখো সাবজেক্ট আছে দ্য জুরি, এরপরে আমাদের অক্সিলারি ভার্ব আছে ওয়্যার, ঠিক আছে, ওয়্যার। আর তোমরা জানো আর বা ওয়্যার এগুলো যদি বাক্যে বসে এর অর্থ হচ্ছে আমাদের সাবজেক্টটি বা কর্তা সেটা হচ্ছে প্লুরাল আকারে আছে, বহু বচনে আছে। এখানে দেখো দ্য জুরি, জুরি বলতে আমরা বোঝাই যে কোনো একটি বিচারক মণ্ডলীদের দল, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু ওয়্যার আছে অবশ্যই এটা প্লুরাল বোঝাচ্ছে বা বহু বচন বোঝাচ্ছে, এবং আমাদের এই জুরি বা অনেক মানুষের যে সংখ্যাটা সেটার জন্য আমাদের প্রোনাউন ফর্মটা হবে দে, ঠিক আছে। এবার তাহলে দেখি দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স,
তার মানে এই যে জুরি বা এই বিচারক মণ্ডলীদের দলে যারা ছিলেন তারা তাদের মতামতে অনেক ভিন্ন ছিলেন, ভিন্নতা ছিল তাদের মতামতে। তাহলে যথারীতি আমরা কমা বসাচ্ছি আমাদের স্টেটমেন্টের পরে। এরপর যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে আমরা নেগেটিভ করব। তোমরা জানো যে ওয়ার নেগেটিভটা হচ্ছে ওয়ারেন্ট, ঠিক আছে, আমি দেখাচ্ছি ঠিক এইভাবে। এবং জুরি যেহেতু এখানে অনেকজনকে বোঝাচ্ছে, বহু বচন বোঝাচ্ছে, জুরির জন্য আমাদের এখানে চলে আসবে দে এবং নোট অফ ইন্টারোগেশন। দে দিয়ে আমরা অনেককে বোঝাচ্ছি, একটি দলের মধ্যে যতজন আছে সবাইকে বোঝাচ্ছি। এরপরে আমরা তৃতীয় বাক্যে চলে যাব। দেখো, দ্য বাস হ্যাজ নট অ্যারাইভড। তোমরা কি একটু ব্যতিক্রম কিছু লক্ষ্য করতে পারছ? ঠিক ধরেছ, এখানে একটা নট আছে। আচ্ছা, আর এখানে সাবজেক্ট হিসেবে আছে দ্য বাস। বাসটা একটা জড় পদার্থ, এটা একটু মাথায় রাখবে। এরপরে আমরা দেখাবো জড় পদার্থকে আমরা কিভাবে ট্যাগ কোয়েশ্চেনে সাবজেক্ট আকারে নিতে পারি। এরপরে অক্সিলারি ভার্ব হিসেবে আছে হ্যাজ, আর যেহেতু নট আছে এটা আমাদের নেগেটিভ স্টেটমেন্ট বা না বোধক স্টেটমেন্ট, যেটাকে আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করব। তাহলে চলো আমরা কিভাবে অ্যাফার্মেটিভ ট্যাগটা করতে পারি। আমরা কমা বসিয়ে দিচ্ছি, হ্যাজ নট আছে, তাহলে কিন্তু আমাদের এখন ট্যাগটা নেগেটিভ হবে না, ট্যাগটা হবে আমাদের পজিটিভ। হ্যাজের জন্য এখানে হ্যাজই হবে, হ্যাজেন্ট হবে না। কেন হবে না? কারণ আমাদের স্টেটমেন্টটা নেগেটিভ, আবারও বলছি। আর বাস যেহেতু জড় পদার্থ, এটার জন্য আমরা ইট বসাবো, ঠিক আছে, ইট বসাচ্ছি। তাহলে হ্যাজ ইট, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপরে আমরা 4 নম্বর সেন্টেন্সে চলে যাচ্ছি। এখানে আছে দ্য ব্রেভ। এখন তোমরা খেয়াল করে দেখো, এখানে যে ব্রেভ আছে, ব্রেভ বলতে সাহসী বোঝায়, তাই না? কিন্তু তোমাদেরকে এখানে একটু বলে রাখছি, যেমন পুয়ার আছে, রিচ আছে, অর্থাৎ যারা ধনী বা ধনী সম্প্রদায় তাদেরকে বোঝায় রিচ দিয়ে, যারা গরিব বা অপেক্ষাকৃত কিছুটা গরিব তাদেরকে বোঝায় পুয়ার দিয়ে। কিন্তু এই সমস্ত বাক্যের প্রথমে যদি দা থাকে, ঠিক আছে, তাহলে সেগুলোকে প্লুরাল ফর্মে বোঝায়, অর্থাৎ ওই সম্প্রদায়ের সকলকে বোঝায়, একটা কমন নাউন হিসেবে বসে। ব্রেভ অর্থাৎ যারা সাহসী, সব সাহসীদেরকে বোঝাচ্ছে। পুয়ার অর্থাৎ যারা একটু গরিব শ্রেণীর লোকজন আছে তাদেরকে দা পুয়ার দিয়ে বোঝাচ্ছে। আবার যারা ধনী সম্প্রদায়ের আছে তাদের যদি রিচের আগে দা থাকে তাহলে সেই ধনী সম্প্রদায়ের সকলকে বোঝাচ্ছে। ঠিক এই জন্য দেখো আমাদের ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মে হয়েছে, যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল, ভার্বটাও প্লুরাল ফর্মে হয়েছে। এবার তোমরা একটু খেয়াল করে দেখো সেন্টেন্সে কি বলছে, দ্য ব্রেভ ডিজার্ভ টু বি রিওয়ার্ডেড। ডিজার্ভ অর্থাৎ কোনো কিছু পাওয়ার যোগ্য বা যোগ্যতা সম্পন্ন বোঝায়, এবং টু বি রিওয়ার্ডেড, রিওয়ার্ডেড মানে পুরস্কৃত হওয়া, ঠিক আছে। তাহলে দ্য ব্রেভ ডিজার্ভ টু বি রিওয়ার্ডেড এর অর্থ হচ্ছে যারা সাহসী তারা পুরস্কৃত হওয়ার বা পুরস্কার পাবার যোগ্য। আর আমাদের স্টেটমেন্টটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট ফর্মে। এখন আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট ফর্মে যদি আমাদের অক্সিলারি ভার্ব এম, ইজ অথবা আর না থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে ডু, ডাজ বা ডিড। এখন তোমাদেরকে আগেই বলেছি আমাদের সাবজেক্টটা আছে প্লুরাল, আর প্লুরালের জন্য যখন আমরা প্রশ্ন করতে যাব তখন ডু ব্যবহার করা হবে, ঠিক আছে। তাহলে এই দ্য ব্রেভের জন্য যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নেই, আমরা ব্যবহার করব এখানে ডু, ঠিক আছে। আর যেহেতু আমাদের স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক, আমাদের ডু শুধু ডু হবে না, এটা হয়ে যাবে ডোন্ট। আচ্ছা, এরপরে দ্য ব্রেভ, আমি আগেই বলেছি এটা এই সাহসী সম্প্রদায়ের বা যারা সাহসী সকলকে বোঝাচ্ছে, তাই আমাদের সাবজেক্টটা হয়ে যাবে দে, এবং আমাদের যথারীতি ইন্টারোগেশন চিহ্নটা বসে যাবে। এরপরে আমাদের 5 নম্বর যে সেন্টেন্সটা আছে দেখতে পাচ্ছ, দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য প্যাথেটিক সিন। এখানে একটু খেয়াল করে দেখো, দ্য মাদার, রোজ মানে কোনো কিছু জেগে ওঠা বা ওঠা, এটা হচ্ছে আমাদের ভার্ব, আর এই ভার্বটা আছে আমাদের পাস্ট ফর্মে, অর্থাৎ অতীত নির্দেশক। এই সেন্টেন্সটা আমাদেরকে অতীত নির্দেশ করছে। তারপরে দেখো ইন হার, অর্থাৎ আমরা কোনো একটি নির্দিষ্ট মানুষকে বোঝাচ্ছে যার মধ্যে এই দ্য মাদার, এই দ্য মাদারটা কিন্তু কোনো মাকে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে এই যে হার, অর্থাৎ তার মধ্যে এই মাতৃত্ব বোধকে বোঝাচ্ছে, ঠিক আছে। দ্য মাদার দিয়ে মাতৃত্ব বোধকে বোঝাচ্ছে। আমরা জানি মাদার একটা নাউন,
এইরকম মাদার, ফাদার বা ব্রাদার এসবের আগে যদি অনেক সময় তোমরা খেয়াল করে দেখবে দা থাকে, এটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউনকে বোঝায়, অর্থাৎ এটা একটা ধারণাকে বোঝায়, একটা অনুভূতিকে বোঝায়, ফিলিংকে বোঝায়। যে ইন হার টু সি দ্য প্যাথেটিক সিন, প্যাথেটিক সিন বলতে, প্যাথেটিক বলতে করুণ বোঝায়, ঠিক আছে, বা হৃদয়স্পর্শী বোঝায়। আর সিন হচ্ছে দৃশ্য, অর্থাৎ কোনো একটি ঘটনা ঘটেছে যেটা দেখে একটা মানুষের মধ্যে তার মাতৃত্ব বোধটা জেগে উঠেছে। যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই আমাদের এটা অন্যভাবে চিন্তা করতে হবে। আর এটা দেখো, এই স্টেটমেন্টটা আছে আমাদের পাস্ট ফর্মে। আর পাস্টে কি কখনো ওয়াজ, ওয়্যার বা হ্যাড কোনো অক্সিলারি আছে? নেই। তাহলে পাস্ট ফর্মটাকে বোঝানোর জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি আমাদের স্টেটমেন্টের পরে, সেটা হচ্ছে ডিড। এবার আমরা দেখব আমাদের সেন্টেন্সটা বা স্টেটমেন্টটা এটা কি নেগেটিভে আছে, অর্থাৎ না বোধকে আছে, নাকি হ্যাঁ বোধকে আছে। দ্য মাদার রোজ ইন হার টু সি দ্য প্যাথেটিক সিন, এটা অ্যাফার্মেটিভে আছে, অর্থাৎ হ্যাঁ বোধকে আছে। তাহলে এখানে শুধু ডিড হবে না, ডিডেন্ট হবে, রাইট, ডিডেন্ট হবে। এবার দেখো দ্য মাদার, এটা কিন্তু একটা অনুভূতি বা ফিলিংকে বোঝাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে হয়ে যাবে এই অ্যাবস্ট্রাক্টের পরিবর্তে প্রোনাউন ফর্মটা হবে ডিডেন্ট ইট। এটা যদি বাস্তব অর্থে বা প্রকৃত পক্ষে মাকে বোঝাতো, কোনো মাকে, তাহলে কিন্তু ডিডেন্ট ইট হতো না, ডিডেন্ট শি হয়ে যেত। কিন্তু যেহেতু এটা একটা ফিলিং বা অনুভূতি, তাই এখানে আমরা ডিডেন্ট ইট বসিয়েছি। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 6 নম্বর বাক্যে। 6 নম্বর বাক্যে বলছে দ্য মাদার কাট হার বেবিজ হেয়ার। তোমরা একটু লক্ষ্য করে দেখবে আগের বাক্যের সাথে এখানে কিন্তু পার্থক্য আছে। কেমন পার্থক্য? এখানে দ্য মাদার বলতে কোনো অনুভূতি বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে বোঝাচ্ছে না। এখানে মাদার বলতে সত্যিকার অর্থে কোনো একজন মাকে বোঝাচ্ছে, যিনি কাট হার বেবিজ হেয়ার, তার সন্তানের চুল কেটে দিয়েছেন। এখানে কাটটা কিন্তু পাস্ট ফর্মে আছে, অর্থাৎ অতীত নির্দেশক আকারে আছে। তাহলে আমরা যথারীতি ট্যাগ করব, কমা বসাবো। অতীত নির্দেশকের বেলায় যদি অক্সিলারি ভার্ব না থাকে আমরা ডিড নিয়ে আসব। এবার আমরা দেখব স্টেটমেন্টটা কি নেগেটিভে আছে না অ্যাফার্মেটিভে আছে। এখানে কোনো নট বা নেগেটিভ জাতীয় কোনো শব্দ নেই, অর্থাৎ অ্যাফার্মেটিভে আছে, আমরা নেগেটিভ করব। তাহলে আমরা করে ফেলব ডিডেন্ট। আর এখানে প্রকৃতপক্ষে একজন মাকে বোঝাচ্ছে, তাই আমরা এটার করে দিব শি। এই শিটা দিয়ে আমরা আমাদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্টকে বোঝাচ্ছি, যা এই মাদারের প্রোনাউন হিসেবে বসেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট সেন্টেন্সে। লাস্ট সেন্টেন্সটা হচ্ছে হি ইউজ টু ভিজিট আস রেগুলারলি। এই বাক্যের অর্থটা হচ্ছে সে আমাদেরকে নিয়মিত দেখা করতে আসতো, নিয়মিত দেখা করতে আসতো। ভিজিট অর্থ কাউকে দেখা করতে যাওয়া বা কারো কাছে যাওয়া, ঠিক আছে। আর ইউজ টু এটা একটা ফ্রেজ যার দ্বারা অতীতকে বোঝায়। তোমরা সবসময় মনে রাখবে ইউজ টু থাকা মানে এটা হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ফর্মকে বোঝাচ্ছে, এবং এই জন্য ট্যাগে আমাদের ডিড আসবে, ঠিক আছে, ডিডেন্ট বা ডিড। আচ্ছা, এবার দেখো আমাদের সাবজেক্টটা আছে হি। তাহলে যেমনটা বললাম ইউজ টু আছে, এর অর্থ হচ্ছে একটা ডিড চলে আসবে। আমরা একটু কমা দিয়ে প্রথমে আমরা ডিড লিখব, তারপর আমরা দেখব স্টেটমেন্টটা নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ। দেখি তো, হি ইউজ টু ভিজিট আস রেগুলারলি, এটা একটা অ্যাফার্মেটিভ, ঠিক আছে, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। তাই আমাদের ট্যাগটা করতে হবে নেগেটিভ, হয়ে গেল ডিডেন্ট। আর হি এর প্রোনাউন ফর্ম হি আসবে, যেটা আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ফর্ম হিসেবে আসবে, ডিডেন্ট হি। তাহলে আমরা 7টা সেন্টেন্সে কিভাবে আমাদের অক্সিলারি ফর্মগুলো বসালাম টেন্স অনুযায়ী, এবং কিভাবে আমাদের সাবজেক্টের সাথে মিল রেখে আমরা অক্সিলারি ভার্বগুলো বসালাম, তারপরে প্রোনাউন বসালাম, আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। আমরা এরপরে অন্যান্য নিয়মগুলো একের পর এক দেখে যাব। আমরা এতক্ষণ বোর্ডে থাকা এই 7টা স্টেটমেন্ট বা 7টা বাক্যকে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে পারি সেগুলো আমরা দেখলাম। চলো আমরা আবার একটু ফিরে দেখি যে কিভাবে আমাদের প্রতিটি বাক্যকে ট্যাগ কোশ্চেনে রূপান্তর করলাম। প্রথমটাতেই দেখো আমাদের সাবজেক্ট আছে আই, অক্সিলারি ভার্ব আছে এম, এবং সেন্টেন্সটা আছে আমাদের অ্যাফার্মেটিভ। তাই আমাদের ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ করলাম, এম থাকাতে হয়ে গেল এন্ট বা আরেন্ট। এবং আমাদের সাবজেক্ট যেহেতু আই ছিল, আয়ের সাবজেক্টিভ ফর্ম সেখানে আমাদের অক্সিলারি ভার্বের পরে চলে গেল। এবার আমাদের 2 নম্বর সেন্টেন্সটা ছিল দ্য জিউরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। জুরি হচ্ছে একটি বিচারক মণ্ডলীদের দলকে আমরা বোঝাচ্ছি, এবং এটা প্লুরাল আছে, অর্থাৎ বহু সংখ্যায় আছে। এরপরে আমাদের অক্সিলারি ভার্ব আছে ওয়ার, এবং স্টেটমেন্টটি আমাদের অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক, তাই আমাদের ট্যাগটি হয়ে গেছে নেগেটিভ।
ওয়ারের কারণে হয়ে গেছে ওয়ারেন্ট। আর জুরিতে যেহেতু অনেকজন আছে তাই আমাদের ট্যাগ কোয়েশ্চেনের প্রোনাউন ফর্ম অর্থাৎ সাবজেক্ট ফর্ম যেটা আছে সেটা হয়ে গেছে দে। এরপরে আমরা থার্ড সেন্টেন্সে দেখতে পাচ্ছি দ্য বাস হ্যাজ নট অ্যারাইভড। খেয়াল করে দেখো এখানে নট আছে অর্থাৎ স্টেটমেন্টে আমাদের নেগেটিভ, আমাদের অক্সিলারি ভার্ব আছে হ্যাজ এবং আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য বাস। বাস যেহেতু জড় পদার্থ এই জন্য আমাদের ইট বসিয়েছি, আর হ্যাজ নট যেহেতু আছে অর্থাৎ স্টেটমেন্টটি যেহেতু আমাদের নেগেটিভ আমরা ট্যাগটা করেছি পজিটিভ বা অ্যাফার্মেটিভ হ্যাজ ইট। তারপরে দেখো 4 নম্বর সেন্টেন্সে আছে দ্য ব্রেভ ডিজার্ভ টু বি রিওয়ার্ডেড। এখানে দ্য ব্রেভ বলতে যত মানুষ বা যারাই সাহসী আছেন সবাইকে বোঝাচ্ছে এবং এটা আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স অর্থাৎ ইনডিফিনিট টেন্সে আছে। এই জন্য আর যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই তাই আমাদের যেহেতু অনেকজনকে বোঝাচ্ছে ডু এসেছে এবং কেন ডোন্ট বসিয়েছি কারণ স্টেটমেন্টটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই জন্য আমরা ডোন্ট বসিয়েছি। আর দ্য ব্রেভ দিয়ে যেহেতু অনেকজনকে বোঝাচ্ছে তাই ডোন্টের পরে আমরা ডেড বসিয়েছি। এরপরে আমাদের 5 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে দ্য মাদার। আমরা যেমন একটু আগে আলোচনা করছিলাম এখানে দ্য মাদার এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ এটাকে একটা অনুভূতি বোঝাচ্ছে। রোজ ইন হার, রোজ হচ্ছে আমাদের পাস্ট ফর্মে আছে ভার্বটি এবং এই স্টেটমেন্টটি হচ্ছে নেগেটিভ তাই আমাদের ট্যাগটি হয়ে যাবে পজিটিভ। যেহেতু পাস্টে আছে তাই আমাদের ডিডেন্ট হয়েছে। আর দ্য মাদার এটা একটা ফিলিং বা অনুভূতি অ্যাবস্ট্রাক্ট নাউন তাই ডিডেন্টের পর আমরা ইট বসিয়েছি। তারপরে 6 নম্বরে প্রকৃতপক্ষে সাবজেক্টটা দিয়ে একজন মাকে বোঝাচ্ছে এবং পাস্ট ফর্মে আছে কাট ভার্বটি তাই এটা আমাদেরকে আবারও পাস্টে নিয়ে গিয়েছে আমরা ডিডেন্ট বসিয়েছি যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই এবং স্টেটমেন্টটি যেহেতু অ্যাফার্মেটিভ। ওকে, তারপর দ্য মাদার যেহেতু প্রকৃতপক্ষে মা তাই এরপরে ডিডেন্টের পরে আমরা শি বসিয়েছি। তারপরে লাস্ট যে 7 নম্বর সেন্টেন্সটি সেখানে আমরা দেখতে পাচ্ছি হি ইউজ টু দিয়ে এটা একটা ফ্রেজ যা দিয়ে অতীতকে নির্দেশ করে এবং এরপরে আছে ভিজিটাস রেগুলারলি, সাবজেক্টে আছে হি যেহেতু অতীত নির্দেশ করে এবং অক্সিলারি ভার্ব নেই তাই আমরা ডিডেন্ট নিয়ে এসেছি কারণ আমাদের সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ। সাবজেক্ট হি আছে তাই আমাদের ডিডেন্টের পরে হি এসেছে। এভাবে আমরা এই 7টি স্টেটমেন্টের ট্যাগগুলো করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছাত্রছাত্রীরা আমরা এতক্ষণ বেশ কিছু নিয়ম দেখেছি ট্যাগ কোয়েশ্চেন কীভাবে আমরা সলভ করতে পারি খুব সহজে। এখন আমরা আরও কিছু নিয়ম নিয়ে এসেছি। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো সেন্টেন্স আছে একটু ব্যতিক্রমধর্মী আগেরগুলোর তুলনায়। এগুলো আমরা কিভাবে সহজে সলভ করতে পারি এখন আমরা সেটাই দেখব। তোমরা আমার সাথে সাথে তোমরাও করার চেষ্টা করবে, তোমাদের সামনে খাতা এবং কলম রাখবে। আশা করি তোমাদের করতে এবং বুঝতে অনেক সহজ হবে। তাহলে ছাত্রছাত্রীরা প্রথম যে সেন্টেন্সটা আছে এখানে দেখতে পাচ্ছ এখানে আছে নান ক্যান ডু ইট। তোমরা একটু চিন্তা করে দেখো তো এটা কিভাবে সলভ করা যেতে পারে, কি মনে হচ্ছে তোমাদের? ঠিক আছে, এবার তোমরা একটু খেয়াল করে দেখো এখানে সেন্টেন্সটিতে একটা শব্দ আছে নান। এইরকম যদি আমাদের স্টেটমেন্টে বা সেন্টেন্সে নান, নো ওয়ান, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, এভরিবডি এই ধরনের শব্দগুলো থাকে তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেন যখন করব আমাদের যে অক্সিলারি ভার্বের পরে প্রোনাউনটা আসবে সেটা হবে দে। আমি আবারও বলছি, সেন্টেন্সে যদি আমাদের নান, নো ওয়ান, নো বডি, এনিবডি, সামবডি, এভরিওয়ান, এভরিবডি এগুলো যদি থাকে তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনে আমাদের যে অক্সিলারি ভার্বটা থাকে তারপরে প্রোনাউন হিসেবে হবে দে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমরা এটা কিভাবে সলভ করব সেখানে চলে যাচ্ছি। আমাদের যথারীতি আমরা স্টেটমেন্টের পরে কমা বসাচ্ছি আর নান বা নো ওয়ান এগুলো দিয়ে নেগেটিভ বোঝায়, না বোধক বোঝায়। তোমরা খেয়াল করবে সেন্টেন্সে বা স্টেটমেন্টে নান থাকা মানেই হচ্ছে বাক্যটা নেগেটিভ এবং আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আছে ক্যান। তাই আমরা এই ক্যানটাকে নিয়ে আসব আমাদের ট্যাগ কোয়েশ্চেনে এবং যেহেতু নেগেটিভ আছে আমরা ক্যান নট দিব না, আমরা ক্যানই রাখবো। আর যেমনটা বলছিলাম নান থাকলেই আমাদের এরপরে প্রোনাউন হিসেবে আসবে দে। তাহলে নান ক্যান ডু ইট এটা হয়ে যাবে আমাদের ট্যাগ কোয়েশ্চেনে ক্যান দে। ঠিক আছে, আচ্ছা যদি এখানে নান থাকতো, নো ওয়ান থাকতো তাহলেও কিন্তু একইভাবে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা করতে হতো। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে যাচ্ছি। তোমরা দ্বিতীয় সেন্টেন্সে খেয়াল করে দেখো এখানে আছে এভরিবডি। আচ্ছা, এরপরে আমাদের ভার্বটা আছে হেটস। এবার দেখো খেয়াল করে হেটের সাথে একটা এস আছে তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে।
আর যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম এভরিবডি, এভরিওয়ান, নো বডি, নো ওয়ান এগুলো যদি বাক্যে থাকে তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউন ফর্মটা হবে দে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি? আমাদের প্রথম বাক্যটা কিন্তু নেগেটিভ ছিল, আমাদের এই বাক্যটা কি নেগেটিভ? কি মনে হচ্ছে তোমাদের? এভরিবডি হেটস এ লায়ার, এখানে কোনো নেগেটিভ শব্দ আছে? নেই, অর্থাৎ আমাদের বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভে আছে। এটাকে ট্যাগ করলে আমরা নেগেটিভ করব। আর যেমন হেটস আছে, হেটের সাথে একটা এস আছে, আর এভরিবডি থাকলে আমরা যেমনটা বলেছি দে থাকবে। তাহলে তোমরা একটু বলো তো, দে যদি থাকে তাহলে কি ডোন্ট হবে নাকি ডাজন্ট হবে? কি মনে হচ্ছে? অবশ্যই ডোন্ট হবে, কারণ দে বলতে প্লুরাল বোঝায়, আর প্লুরাল কিছুর সাথে ভার্বও অবশ্যই প্লুরাল হবে। তাহলে এখানে হবে ডোন্ট, যেহেতু আমাদের স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আছে, এবং এভরিবডি থাকার কারণে হবে ডোন্ট দে। আর তোমরা অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা দিতে ভুলবে না। এরপর আমরা 3 নম্বর সেন্টেন্সে চলে যাচ্ছি। এখানে তোমরা খেয়াল করে দেখো, দে সেলডম কাম হিয়ার, একটা শব্দ দেখতে পাচ্ছ সেলডম, তাই না? এই সেলডম বা যদি সেন্টেন্সে থাকে স্কার্সলি, রেয়ারলি, হার্ডলি, এই সেলডম, স্কার্সলি, রেয়ারলি, হার্ডলি এই শব্দগুলো দিয়ে বাক্যটাকে নেগেটিভ বোঝায় বা না বোধক বোঝায়। কীরকম আমি তোমাদেরকে অর্থটা বলে দিচ্ছি। দে সেলডম কাম হিয়ার এর মানে হচ্ছে তারা খুব কমই বা একদম বলতে গেলে এখানে আসেই না, না আসাকে বোঝায়। ঠিক আছে, তাহলে যেহেতু না আসাকে বোঝাচ্ছে বা একদমই আসে না বোঝাচ্ছে, তাই আমাদের যখন ট্যাগটা করব ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, যেহেতু আমাদের স্টেটমেন্টটা আছে নেগেটিভ। আচ্ছা, এবার যেহেতু দে আছে, দে দিয়ে প্লুরাল বোঝাচ্ছে, এবং কাম, দে সেলডম কাম হিয়ার এটা দিয়ে প্রেজেন্ট সিম্পল বোঝাচ্ছে, বা আমরা সিম্পল প্রেজেন্ট বলতে পারি বা প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারি। আচ্ছা, যেহেতু আমাদের স্টেটমেন্টটা নেগেটিভ আছে, আমাদের ট্যাগটা হবে পজিটিভ। ঠিক আছে, ডু হবে, সেলডম আছে যেহেতু। আচ্ছা, এরপরে আমাদের দে যেহেতু সাবজেক্ট আকারে আছে, ডু এর পরে হয়ে যাবে দে, আমাদের ট্যাগটা হবে তাহলে ডু দে। ঠিক আছে, আমি আবারও বলছি, সেলডম, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি যদি শব্দে থাকে তাহলে তোমরা সেন্টেন্সে থাকলেই ধরে নেবে এই সেন্টেন্সটা নেগেটিভ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের 4 নম্বর স্টেটমেন্টে বা 4 নম্বর বাক্যে। তোমরা খেয়াল করে দেখো 4 নম্বর বাক্যে আমাদের একটা শব্দ আছে লিটল। এবার আমরা এই শব্দে বিস্তারিত যাওয়ার আগে একটু দেখে নিই আমাদের বাক্যটার অর্থটা কী। দেখো, লিটল মানি ওয়াজ ইনভেস্টেড ইন দ্য প্রজেক্ট, এর মানে হচ্ছে খুবই অল্প সংখ্যক বা একদমই অল্প সংখ্যক টাকাও আমাদের এই প্রকল্পে বিনিয়োগ করা হয়নি, নেগেটিভ বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে বাক্যে বা স্টেটমেন্টে যদি লিটল থাকে বা ফিউ থাকে এর অর্থ হচ্ছে স্টেটমেন্ট বা বাক্যটি নেগেটিভ। আমি আবারও বলছি, লিটল বা ফিউ যদি আমাদের স্টেটমেন্ট বা বাক্যতে থাকে আমরা অবশ্যই ধরে নিব বাক্য বা স্টেটমেন্টটি নেগেটিভ, তাই আমাদের ট্যাগটা করতে হবে অ্যাফার্মেটিভ। এবার দেখো, আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আছে ওয়াজ, অর্থাৎ পাস্টকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু নেগেটিভ আমরা ট্যাগ করার সময় আমরা ওয়াজটাকে নিয়ে আসব, এবং আমাদের লিটলের পরে নাউনটা কি আছে, সাবজেক্টটা মানি, মানি একটা জড় পদার্থ, কাজেই ওয়াজের পরে ওয়াজ ইট দিব আমরা। ঠিক আছে, মানির পরিবর্তে আমাদের এখানে যে প্রোনাউনটা আসবে সেটা হবে ওয়াজ ইট। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের 5 নম্বর স্টেটমেন্টে বা সেন্টেন্সে। 5 নম্বরে দেখো কি আছে, এভরিথিং লুকস বিউটিফুল অন এ মুনলিট নাইট। ঠিক আছে, এভরিথিং দিয়ে সব কিছু বোঝাচ্ছে। দেখো এখানে ভার্বের লুকের সাথে একটা এস আছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে। এভরিথিং লুকস বিউটিফুল অন এ মুনলিট নাইট, অর্থাৎ সব কিছুই একটি পূর্ণিমা রাতে অনেক সুন্দর দেখায়। ঠিক আছে, এবার আমি চলে আসি এই শব্দটাতে। তোমরা মনে রাখবে বাক্যে যদি এভরিথিং, এনিথিং, নাথিং, সামথিং এই শব্দগুলো থাকে তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনে অক্সিলারি ভার্বের পরে প্রোনাউন হিসেবে সর্বদাই ইট হবে। ঠিক আছে, আমি আবার বলছি, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং এগুলো যদি থাকে আমাদের ট্যাগ কোয়েশ্চেনে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট হিসেবে ইট হবে। যেমন দেখো এখানে এভরিথিং লুকস বিউটিফুল অন এ মুনলিট নাইট আছে, আর আমাদের স্টেটমেন্টটা কি আছে বলো তো? স্টেটমেন্টটা আমাদের অ্যাফার্মেটিভে আছে, হ্যাঁ বোধক আছে, এখানে কোনো নেগেটিভ শব্দ নেই। আর যেহেতু লুকস আছে, তাই আমরা কি করব? সিম্পল প্রেজেন্ট থাকলে তোমাদের কি মনে হচ্ছে কি করতে হবে? অবশ্যই আমরা ডু নট বা ডাজ নট আনবো, কিন্তু আমাদের ভার্বের সাথে যখনই এস থাকবে আমরা
বুঝবো যে এখানে আমাদের ডু আনা যাবে না, আমাদের ডাজ আনতে হবে। আর যেহেতু এটা আমাদের পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভে আছে, আমরা অবশ্যই যখন আমরা চেঞ্জ করব, ট্যাগ কোয়েশ্চেন করব, আমরা ডাজেন্ট নিয়ে আসবো, রাইট? আর যেহেতু আমরা বলেছি এভরিথিং থাকলে কি করতে হবে? অ্যাবসলিউটলি রাইট, ইট আনতে হবে। তাহলে আমরা ডাজেন্ট ইট আনবো এখানে, ঠিক আছে? এরপরে চলে যাচ্ছি আমাদের 6 নম্বর সেন্টেন্সে। নাথিং ইজ কম্প্যারেবল টু দ্য স্যাক্রিফাইস অফ এ মাদার। এখানেও দেখো একটা শব্দ আছে নাথিং, তার আগে আমরা অর্থটা জেনে নেই। নাথিং ইজ কম্প্যারেবল টু দ্য স্যাক্রিফাইস অফ এ মাদার, অর্থাৎ একজন মা যে আত্মত্যাগগুলো করেন তার তুলনায় পৃথিবীতে আর কিছুই হয় না, ঠিক আছে? কিন্তু তোমরা এই শব্দটাতে লক্ষ্য করো, নাথিং আছে। নাথিং থাকলে আমাদের ধরে নিতে হবে বাক্যটা নেগেটিভে আছে, ঠিক আছে? যে কোনো কিছুই একজন মায়ের আত্মত্যাগের সাথে তুলনা করার মতো না, ঠিক আছে? তাহলে নাথিং থাকলে আমরা যেমনটা বলেছি এভরিথিং, নাথিং, এনিথিং শব্দে থাকলেই আমাদের ট্যাগ কোয়েশ্চেনে অক্সিলারি ভার্বের পরে প্রোনাউন হিসেবে ইট আসবে। আচ্ছা, এবার দেখো এখানে আছে অক্সিলারি ভার্ব ইজ। এটা আসলে এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ট্যাগ কোয়েশ্চেনে আমরা ইজকেই নিয়ে যাব। তাহলে এই ইজের সাথে যেহেতু এটা নেগেটিভ আছে, কি মনে হচ্ছে এখানে কি ইজের সাথে ইজেন্ট হবে, মানে নট হবে? না, এখানে নট হবে না, কারণ আমাদের নাথিং আছে। তাহলে ইজেন্ট হবে না, হবে ইজ ইট। কেন ইট হয়েছে আমি আবার বলছি, নাথিং থাকাতে ইট হয়েছে। আচ্ছা, আমরা 6টা বাক্য দেখলাম, 6টা ভিন্ন রকম আমরা রুল বা নিয়ম দেখলাম। এবার আমি আবারও শুরু থেকে যাব যেন তোমাদের বুঝতে বা তোমাদের সব ধরনের ক্ল্যারিফিকেশন হয়ে যায়। তাহলে চলো, প্রথমে কি ছিল? প্রথম সেন্টেন্সে ছিল নান। নান থাকলেই আমরা ট্যাগ কোয়েশ্চেনে আমাদের যখন প্রোনাউনটা আসবে সেটা হবে দে। নান থাকলেই হবে দে, ঠিক আছে? আর যেহেতু নান দিয়ে নেগেটিভ বুঝিয়েছে তাই আমাদের ট্যাগটা হয়েছে অ্যাফার্মেটিভ। আবার 2 নম্বরটায় দেখো, 2 নম্বরে আছে এভরিবডি হেটস এ লায়ার। এখানে এভরিবডি শব্দটা থাকলে আমি তোমাদেরকে বলেছি ট্যাগে আমাদের প্রোনাউনটা হবে দে, ঠিক আছে? আর এই স্টেটমেন্টটা যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাই আমাদের ট্যাগটা হয়েছে নেগেটিভ। আবার আমি থার্ড সেন্টেন্সে চলে যাই। থার্ড সেন্টেন্সে দেখো একটা শব্দ আছে সেলডম। যেমনটা আমি বলেছি সেলডম, স্কার্সলি, রেয়ারলি, হার্ডলি শব্দে বা সেন্টেন্সে এসব থাকা মানেই এটা হচ্ছে নেগেটিভ। তখন আমাদের ট্যাগটা করতে হবে পজিটিভ, তাই আমি পজিটিভ করেছি। আর দে থাকাতে আমাদের প্রোনাউনটাও দেই হয়েছে। এরপরে আমাদের 4 নম্বর সেন্টেন্সটা হচ্ছে লিটল মানি ওয়াজ ইনভেস্টেড ইন দ্য প্রজেক্ট। আমি আগেও বলছি লিটল বা ফিউ যদি সেন্টেন্সে থাকে তোমরা অবশ্যই ধরে নেবে এটা নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আর নেগেটিভ থাকলে সেটা আমাদের ট্যাগটা হয়ে যাবে পজিটিভ। আমাদের ছিল অক্সিলারি ভার্ব ওয়াজ, তাই আমরা ওয়াজ নিয়ে এসেছি। আর মানি জড় পদার্থ, তাই আমরা প্রোনাউন হিসেবে ইট নিয়ে এসেছি। এরপরে আমাদের 5 নম্বর সেন্টেন্সটা হচ্ছে এভরিথিং লুকস বিউটিফুল অন এ মুনলিট নাইট। আমি তোমাদেরকে বলেছি এভরিথিং, নাথিং, সামথিং এই ধরনের শব্দগুলো বাক্যে থাকলে আমরা অক্সিলারি ভার্বের পরে ট্যাগে আমরা প্রোনাউন নিয়ে আসবো ইট। আর যেহেতু এই সেন্টেন্সটি আমাদের অ্যাফার্মেটিভে আছে, আমরা ট্যাগ করেছি নেগেটিভে, তোমরা দেখতে পাচ্ছ ডাজেন্ট করেছি। এরপরে 6 নম্বরটা হচ্ছে নাথিং ইজ কম্প্যারেবল টু দ্য স্যাক্রিফাইস অফ এ মাদার। যেমন দেখতে পাচ্ছ নাথিং, আমি আগেও বলেছি নাথিং, এভরিথিং, এনিথিং, সামথিং থাকা মানেই ট্যাগে আমরা অক্সিলারি ভার্বের পরে প্রোনাউন হিসেবে ইট আনবো। এবং যেহেতু আমাদের ভার্ব আছে ইজ এবং আমাদের নাথিং দিয়ে নেগেটিভ বোঝাচ্ছে, তাই আমাদের ট্যাগ কোয়েশ্চেনে ইজেন্ট হয়নি, আমাদের হয়েছে ইজ ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আমাদের পরবর্তী নিয়মগুলোতে চলে যাব। এতক্ষণ আমরা যে নিয়মগুলো দেখলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আশা করি তোমরা যেখানে বসে আছো সেখানে খাতা কলম নিয়ে তোমরাও নিজেদের মতো প্র্যাকটিস করেছো। এবার চলো আমরা আরও কিছু নিয়ম জেনে নিই আমাদের ট্যাগ কোয়েশ্চেন করতে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সেন্টেন্স আমি লিখেছি, 6টি সেন্টেন্স আমি লিখেছি বা স্টেটমেন্ট লিখেছি। এই স্টেটমেন্টগুলো সাধারণত ইম্পারেটিভ স্টেটমেন্ট বা ইম্পারেটিভ সেন্টেন্স। প্রিয় ছাত্রছাত্রীরা, চলো আগে আমরা একটু জেনে নেই ইম্পারেটিভ সেন্টেন্স কী। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স বা সেই বাক্যগুলো যেই বাক্যগুলোর দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ এই জিনিসগুলো বোঝানো হয়ে থাকে, ঠিক আছে? যেমন আমাদের প্রথম সেন্টেন্সটা দেখো, ওয়ার্ক হার্ড টু সাকসিড। এর অর্থ হচ্ছে পরিশ্রম করে যাও সফলতা পেতে হলে।
এটা হচ্ছে একটা উপদেশমূলক বা আদেশসূচক বাক্য বলতে পারি আমরা। এরপরে আছে শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো। এই ধরনের বাক্যগুলোকে আমরা আদেশসূচক বাক্য বলে থাকি, যা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায়। তাহলে বুঝতে পারছো এখানে যতগুলো সেন্টেন্স আছে সবই আছে ইম্পারেটিভ সেন্টেন্সে। এখন এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ট্যাগ কোয়েশ্চেন রূপান্তর করতে পারি সেই জিনিসগুলো আমরা জানতে যাচ্ছি। চলো আমার সাথে তোমরাও দেখে নাও কিভাবে আমি এগুলো করছি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ওয়ার্ক হার্ড টু সাকসিড, যেমনটা আমি বলেছি পরিশ্রম করে যাও সফলতা পেতে হলে। এই ধরনের আমাদের যদি অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ এমন ইম্পারেটিভ সেন্টেন্স যা হ্যাঁ বোধক বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ট্যাগটা কিভাবে করব খেয়াল করে দেখো। যথারীতি একটা কমা আসবে এবং আমাদের ট্যাগে আমরা লিখব উইল ইউ, অথবা আমরা লিখতে পারি won't you। তোমরা জানো এই ধরনের ট্যাগ কোয়েশ্চেন মানেই হচ্ছে একটা সমর্থন চাওয়ার কথা বা আগ্রহ প্রকাশ করছে যে পরিশ্রম করে যাও সফলতা পাওয়ার জন্য, তুমি কি করবে না বা তুমি কি করতে চাও না। এই যে আমি বাংলায় যে কথাটা বললাম এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তাহলে তোমরা দেখো আমি আবারও বলছি, প্রথমে আমাদের হতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ এই ধরনের বাক্য, ঠিক আছে, এবং সেটা হতে হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক। যেহেতু আমাদের হ্যাঁ বোধক আছে তখনই আমরা ট্যাগ কোয়েশ্চেনে আনবো উইল ইউ বা ওয়ন্ট ইউ, ঠিক আছে। আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা দেখো। দ্বিতীয় সেন্টেন্সে হচ্ছে শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো। এখানেও কোনো নেগেটিভ শব্দ নেই, এটা আমাদের অ্যাফার্মেটিভে আছে, হ্যাঁ বোধকও আছে। ঠিক এটাও আমরা একইভাবে ট্যাগ কোয়েশ্চেনে রূপান্তরিত করব। আমরা লিখব উইল ইউ বা ওয়ন্ট ইউ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে কেন আমরা এই অক্সিলারি ভার্বগুলো পরে ইউ আনছি প্রতিবার। এখানে ইউ আনছি এর কারণ হচ্ছে এই আদেশ, উপদেশ, অনুরোধগুলো সাধারণত আমরা সেকেন্ড পার্সনকে করে থাকি, এবং সেকেন্ড পার্সনে আমরা জানি ইউ ব্যবহার করা হয়। আর সেকেন্ড পার্সনটাকেই যখন আমরা অক্সিলারি ভার্বের পরে আনবো এটা সবসময় ইউ হবে। আর এটা যেহেতু একটা অতীত নির্দেশ করছে যে তুমি কি করবে না বা তুমি করতে চাও না কি, তাহলে এই জন্যই আমরা উইল বা ওয়ন্ট ব্যবহার করছি। এরপরে চলে আসো আমাদের 3 নম্বর বাক্যে। 3 নম্বরে আমাদের বলা আছে, দেখো একটু খেয়াল করে দেখো, ডোন্ট। এই ডোন্টটা দিয়ে নেগেটিভ বোঝাচ্ছে, এবং ডোন্ট টেল এ লাই এটা দিয়ে বোঝাচ্ছে মিথ্যা কথা বলো না, এটাও একটা আদেশ বা উপদেশ। কিন্তু আমাদের ডোন্ট দিয়ে যেহেতু নেগেটিভ বোঝাচ্ছে, এখানে আমরা ট্যাগটা করব উইল ইউ দিয়ে, ঠিক আছে। আমরা এখানে ওয়ন্ট ইউ আনবো না, কারণ ওয়ন্ট আমরা কখন আনি যদি আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হয়ে অ্যাফার্মেটিভ হয়ে থাকলে আমরা ওয়ন্ট আনবো, কিন্তু আমাদের সেন্টেন্সটা নেগেটিভ আছে তাই আমরা এখানে ওয়ন্ট আনবো না, আমরা উইল ইউটা আনবো। আচ্ছা, এরপরে আমাদের 4 নম্বর সেন্টেন্সটা দেখো। 4 নম্বর সেন্টেন্সে আছে লেটস গো আউট ফর এ ওয়াক। এবার তোমাদেরকে একটু বলে রাখি, ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো লেটস দিয়ে শুরু হবে, ঠিক আছে, বা লেট আস দিয়ে শুরু হবে, সেখানে একটা প্রপোজাল বা একটা অনুরোধ করে থাকে যে লেটস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা একটু বাইরে থেকে বেরিয়ে আসি বা বাইরে থেকে একটু হেঁটে আসি। এই ধরনের বাক্যে তোমরা মনে রাখবে সবসময় ট্যাগ কোয়েশ্চেনে ব্যবহৃত হবে শ্যাল উই, ঠিক আছে। আমি আবারও বলছি কিভাবে আমরা করব। আমরা যথারীতি আমরা কমা বসাবো, কমার পরে আমরা লিখব শ্যাল উই, ঠিক আছে। লেটস গো আউট ফর এ ওয়াক, এটার ট্যাগ কোয়েশ্চেনটা হবে শ্যাল উই। আবার যদি এমন হয় লেটস হ্যাভ এ কাপ অফ কফি বা কাপ অফ টি, চলো আমরা 1 কাপ চা খাই বা আমরা একটু কফি খাই, সেই ক্ষেত্রেও শ্যাল উই হবে। তোমরা মনে রাখবে সেন্টেন্সে লেটস দেখলেই বা লেটাস দেখলেই তোমরা সব সময় শ্যাল উইটা আনবে। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বর স্টেটমেন্টে চলে যাই। 5 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে লেট দেম ডু দ্য টাস্ক, তাদেরকে কাজটা করতে দাও। এখন তোমরা কি কোনো পার্থক্য পেয়েছো দুটি বাক্যের মধ্যে? কি মনে হচ্ছে? দুটি বাক্যের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। লেটস দিয়ে লেট আস বোঝায়, ঠিক আছে। আবার এখানে দেখো, এখানে কোনো অ্যাপোস্ট্রফি আছে, লেটের সাথে নেই। এখানে কোনো অ্যাপোস্ট্রফি নেই এবং এটা দিয়ে লেট আস বোঝাচ্ছে না, এটা সেকেন্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে না। এই লেট দিয়ে অন্য আরেকজনের উপর একটা নির্দেশ দেওয়া হচ্ছে বা একটা কমান্ড করা হচ্ছে, যেমন লেট দেম, তাদেরকে কাজটা করতে দাও। অর্থাৎ তোমরা একটু মনে রাখবে সেন্টেন্সে যদি লেটের পরে দেম, হিম, হার বা কোনো ধরনের নাম থাকে, আমি আবারও বলছি, লেটের পরে যদি দেম, হিম, হার বা কোনো ধরনের নাম থাকে, তখন আমরা ট্যাগ কোয়েশ্চেনটা কীভাবে করব?
তখন আমরা শ্যাল উইটার দিব না, আমরা দিব উইল ইউ। ঠিক আছে, তাহলে শ্যাল উইটা কখন হবে? যদি লেটস থাকে বা লেটাস থাকে তখন ট্যাগ কোয়েশ্চেনে হবে শ্যাল উই, আর যদি লেটের পরে হিম, হার, দেম বা কোনো নাম থাকে তখন সবসময় হবে উইল ইউ। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এবার চলে যাচ্ছি আমাদের 6 নম্বর সেন্টেন্সে। তোমরা খেয়াল করে দেখো, ডোন্ট লেট হার আপসেট ইউ। তোমাদের মনে হচ্ছে এটার চেয়ে তো এই সেন্টেন্সটা ব্যতিক্রম হয়ে গেল, তাই না? তোমাদের এত কিছু নিয়ে ভাবতে হবে না, তোমরা যেই জিনিসটাতে ফোকাস করবে সেটা হচ্ছে লেটটা কোথায় আছে এবং লেটটা কোন ফর্মে আছে। লেটের সাথে কি লেটস আছে নাকি লেটের পরে অন্য কিছু আছে? তোমরা দেখো, যেমনটা আমি বলছিলাম, লেটের পরে হিম, হার, দেম বা কোনো নাম থাকলে আমরা কি করব? আগের বারই আমরা করেছি, কি মনে হচ্ছে? এক্স্যাক্টলি, আমরা এখানে উইল ইউটাই নিয়ে আসব। তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে, স্যার আমরা কেন এখানে ওয়ন্ট ইউ আনবো না? তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, ওয়ন্টটা কিন্তু নেগেটিভ বোঝায়, আর আমাদের স্টেটমেন্ট নেগেটিভ হলে আমরা কিন্তু ট্যাগটা নেগেটিভ করতে পারি না, তাই না? কারণ ডোন্ট আছে, ডোন্ট দিয়ে বোঝাচ্ছে স্টেটমেন্টটার একটা নেগেটিভ ফর্ম আকারে আছে। কাজে আমরা কখনোই এরপরে ট্যাগে ওয়ন্ট ইউ আনবো না, আমরা উইল ইউ আনবো। ছাত্রছাত্রীরা তোমরা ভালো করে দেখো, এখানে ডোন্টের পরে যে লেট আছে এই লেটটা কিন্তু ভার্ব আকারে হয়েছে। ঠিক আছে, এটা এখানে ভার্ব ফর্ম এবং যথারীতি লেটের পরে হার আছে, অর্থাৎ আমি যেমনটা বলছিলাম হার, হিম বা দেম যদি লেটের পরে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের ট্যাগটা হবে উইল ইউ। নিশ্চয়ই বুঝতে পেরেছো? চলো তাহলে আবার প্রথম থেকে আমরা একের পর এক দেখে নিই। প্রথমে হচ্ছে ওয়ার্ক হার্ড টু সাকসিড। এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা আমাদের অ্যাফার্মেটিভে আছে, হ্যাঁ বোধকে আছে, তাই আমাদের ট্যাগটা হয়ে যাবে উইল ইউ বা ওয়ন্ট ইউ, যে কোনো একটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারবে। এরপরে আছে শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো। একইভাবে প্রথমটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এটা অ্যাফার্মেটিভে আছে, তাই আমরা উইল ইউ বা ওয়ন্ট ইউ যে কোনো একটা আমাদের পছন্দ অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। এরপরে 3 নম্বরে আছে আমাদের ডোন্ট টেল এ লাই, মিথ্যা কথা বলো না। অর্থাৎ এমন ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো না বোধকে হবে এবং অনুরোধ, আদেশ বা উপদেশ বোঝাবে, ডোন্ট থাকবে বিশেষ করে, সেগুলোকে আমরা ওয়ন্ট ইউ লিখবো না, আমরা সর্বদাই লিখবো উইল ইউ। ঠিক আছে, এরপরে দেখো যেমনটা বলছিলাম লেটস বা লেটাস যদি থাকে এর দ্বারা একটা প্রপোজাল বা সাজেশন বোঝায়, সেগুলো থাকলে আমাদের সর্বদা ট্যাগ কোয়েশ্চেনে হবে শ্যাল উই। কিন্তু যদি লেটস না থাকে, লেট আস না থাকে, লেটের পরে যদি দেম, হার, হিম বা কোনো ধরনের নাম যেমন রহিম, করিম, সাদিয়া, এনিথিং কোনো নাম থাকে তাহলে সর্বদা আমাদের উইল ইউ হবে, শ্যাল উই হবে না সেই ক্ষেত্রে। ঠিক তেমনি 6 নম্বরেও দেখো ডোন্ট লেট, লেটের পরে হার আছে যেমনটা আমি বলছিলাম, তাহলে এগুলো থাকলে ট্যাগটা করবো আমরা উইল ইউ দিয়ে এবং এই বাক্যে ডোন্টের পরে যে লেট আছে এটা হচ্ছে ভার্ব। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী নিয়মগুলোয়। ছাত্রছাত্রীরা আমরা চলো আবারও কিছু ভিন্নধর্মী নিয়মগুলো জেনে নেই যেগুলো আমাদের সাধারণত ট্যাগ কোয়েশ্চেনে পরীক্ষায় এসে থাকে এবং এই নিয়মগুলো জানাটা আমাদের সবার জন্য খুব জরুরি। তোমরা আবারও খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং আমার সাথে সাথে তোমরাও তোমাদের নিজ নিজ বাসায় বা যেখানে আছো সেখানে আমার সাথে তোমরাও প্র্যাকটিস করবে। প্রথমে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পন্ড। তোমরা জানো পন্ড বলতে পুকুরকে বোঝায় এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা শব্দ আছে লিটল, তাই না? আচ্ছা, লিটল দিয়ে এখানে বোঝাচ্ছে এই পুকুরে পানি নেই বললেই চলে বা একদমই নেই। কাজেই যেটা আমি তোমাদেরকে বলছিলাম, যদি কোনো স্টেটমেন্ট বা বাক্যে লিটল থাকে বা ফিউ থাকে এর মানে হচ্ছে নেগেটিভ, বাক্যটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে বাক্যটা যেহেতু নেগেটিভ ট্যাগটা হবে আমাদের অ্যাফার্মেটিভ। তাহলে ট্যাগটা কিভাবে করব তার আগে একটু জেনে নেই। তোমরা মনে করে দেখো বা ভালো করে একটু লক্ষ্য করো, যদি কোনো সেন্টেন্স দেয়ার দিয়ে শুরু হয়, যেমন দেয়ার ইজ বা দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ের বা দেয়ার এরকম যদি থাকে, তাহলে আমাদের ট্যাগেও কিন্তু একই নিয়মে আমরা এই দেয়ারটাকে প্রোনাউন ফর্মে নিয়ে যাব। ঠিক আছে, আর যেহেতু এখানে আছে ইজ, তাহলে তোমাদের কি মনে হচ্ছে এখানে ইজেন্ট হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে ইজেন্ট হবে না এই কারণে, কারণ আমাদের স্টেটমেন্টটা নেগেটিভ। তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনে আসবে ইজ, ইজেন্ট হলো না কেন? কারণ আমাদের লিটল শব্দটা থাকার কারণে, লিটল আর ফিউ দিয়ে নেগেটিভ বোঝাচ্ছে। আর তোমাদেরকে বলেছি দেয়ার থাকলে আমাদের এই ইজের পরে দেয়ারই হবে। ঠিক আছে, সাবজেক্ট আকারে দেয়ারই হবে। তাহলে ট্যাগটা হয়ে যাবে ইজ দেয়ার, যথারীতি আমাদের কোয়েশ্চেন মার্ক। ওকে, এরপরে আবার দেখো দ্বিতীয় বাক্যটা আছে দেয়ার ওয়াজ।
এই মাত্রই কিন্তু আমি আলোচনা করলাম তোমাদের সাথে যে দেয়ার দিয়ে আমাদের সেন্টেন্স যদি শুরু হয় দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনেও কি হবে, আমাদের অক্সিলারি ভার্বের পরে প্রোনাউনটা দেয়ারই হবে। আচ্ছা, এবার একটু দেখি কি কি আছে এখানে। এখানে দেয়ারের পরে ওয়াজ আছে, অলরাইট। আর স্টেটমেন্টটা আমাদের কিভাবে আছে একটু দেখি। এখানে কোনো নেগেটিভ শব্দ দেখতে পাচ্ছ? না, এখানে কোনো নেগেটিভ শব্দ নেই। দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম, সেখানে একটা ট্রাফিক জ্যাম ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলোকে যখন আমরা ট্যাগ কোয়েশ্চেন রূপান্তর করব, যথারীতি কমা দিলাম, তারপর আমাদের যেহেতু এটা স্টেটমেন্টটা ছিল পজিটিভ, আমাদের ট্যাগটা হয়ে যাবে, আবারও বলছি, স্টেটমেন্ট পজিটিভ বা অ্যাফার্মেটিভ থাকলে আমাদের ট্যাগটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে ওয়াজ হয়ে যাবে ওয়াজেন্ট। আর আমি যেমনটা বলছিলাম দেয়ার থাকলে আমাদের প্রোনাউন হিসেবে দেয়ারই হবে, তাহলে ওয়াজেন্ট দেয়ারই আমরা দিব। এরপরে দেখো আমাদের 3 নম্বর সেন্টেন্সটা, এখানে একটা ফ্রেজ আছে অল অফ ইউ। যদি সেন্টেন্সের শুরুতে বা যে কোনো জায়গায় অল অফ ইউ থাকে, মোস্ট অফ ইউ থাকে, এভরি ওয়ান অফ ইউ থাকে, ঠিক আছে, আমি আবারও বলছি, অল অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, মোস্ট অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, যে কোনো একটা যদি থাকে, অবশ্যই তোমরা ট্যাগ কোয়েশ্চেনে ইউকে তোমরা প্রোনাউন ফর্মে নিয়ে যাবে, ঠিক আছে, ইউকে প্রোনাউন ফর্মে নিয়ে যাবে। এবার আমরা একটু দেখি আমাদের স্টেটমেন্টটা কি নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ। দেখো, অল অফ ইউ শুড নো ইংলিশ, সবারই ইংরেজি জানাটা উচিত, ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কাজেই আমরা ট্যাগটা যখন করবো এটা নেগেটিভ হবে, শুড হয়ে যাবে আমাদের শুডেন্ট, শুড হয়ে যাবে শুডেন্ট। আর যেমনটা বলছিলাম অল অফ ইউ থাকার কারণে আমাদের সাব প্রোনাউনের কি হবে, ইউটাই আসবে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মে ইউটাই আসবে, শুডেন্ট ইউ। আচ্ছা, এখানে যদি অল অফ ইউ না হয়ে এভরি ওয়ান অফ ইউ হতো তাহলেও কিন্তু একইভাবে শুডেন্ট ইউ হতো। যদি এখানে মোস্ট অফ ইউ হতো তাহলেও কিন্তু একইভাবে আমাদের শুডেন্ট ইউ হতো। আচ্ছা, কিন্তু যদি নান অফ ইউ হতো, নান দিয়ে কিন্তু নেগেটিভ বোঝায়, তখন কিন্তু শুডেন্ট ইউ হতো না, তখন হতো শুড ইউ। ওকে, আচ্ছা, এরপরে 4 নম্বরে দেখো, আমি মাত্র যে আলোচনাটা করছিলাম এখানে আছে নান অফ ইউ। কি আছে? নান অফ ইউ। কি বলছে? নান অফ ইউ ক্যান টেক পার্ট ইন দ্য জার্নি, তোমাদের মধ্যে কেউই এই যাত্রায় অংশগ্রহণ করতে পারবে না। না বোঝাচ্ছে নেগেটিভ, তাহলে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, আমাদের ট্যাগটা হয়ে যাবে পজিটিভ বা অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে দেখো, ক্যান আছে, রাইট, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ক্যান, তাহলে আমাদের ক্যান নট হবে না, এটা হবে ক্যান, আর নান অফ ইউ থাকার কারণে হয়ে যাবে ক্যান ইউ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, চলো এবার আমরা 5 নম্বর সেন্টেন্সে যাই। 5 নম্বর সেন্টেন্সের সাবজেক্টটা দেখো কি আছে, দ্য টাইগার। এই ক্ষেত্রে তোমাদেরকে একটু বলে রাখি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট আকারে শিশু অর্থাৎ ছোট যেই বাচ্চাদেরকে আমরা বলে থাকি দ্য বেবি, এরকম কিছু থাকে বা কোনো প্রাণীর নাম থাকে, ঠিক আছে, তাহলে প্রাণী বা যে কোনো বস্তু বা শিশু বা বাচ্চাদের যদি নাম থাকে দ্য বেবি, টাইগার, এনিথিং বা যে কোনো ধরনের একটা প্রোডাক্ট, পণ্য, তাহলে সবসময় আমাদের ট্যাগ কোয়েশ্চেনের প্রোনাউনে আমরা ইট ব্যবহার করব, ঠিক আছে। আমরা কি ব্যবহার করব? ট্যাগ কোয়েশ্চেনের প্রোনাউনে ইট ব্যবহার করব। এবার চলো দেখি আমাদের ভার্বটা কি আছে। ভার্ব আছে ইজ। আরেকটা কি দেখবো আমরা এখন বলো তো? আমরা দেখবো স্টেটমেন্টটা নেগেটিভ নাকি অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক না না বোধক। তাহলে এখানে আছে দ্য টাইগার ইজ এ ফেরোশাস অ্যানিম্যাল। ফেরোশাসের বাংলা অর্থ হচ্ছে হিংস্র, বাঘ হচ্ছে একটা হিংস্র প্রাণী। তাহলে এখানে কোনো নেগেটিভ শব্দ আছে? নেই, তাহলে ট্যাগটা করতে হবে আমাদের নেগেটিভ। আমরা ট্যাগটা করে ফেলছি নেগেটিভ, ইজ হয়ে যাবে ইজেন্ট, আর যেহেতু প্রাণী আছে দ্য টাইগার, এটা প্রোনাউন ফর্ম হয়ে যাবে ইট। যে কোনো প্রাণী থাকুক না কেন প্রোনাউনটা তোমরা করবে ইট, তাহলে এটা হয়ে যাবে ইজেন্ট ইট, অলরাইট। আচ্ছা, এবার দ্য লাস্ট ওয়ান আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে আছে গোল্ড ইজ ওয়ান অফ দ্য প্রেশাস মেটালস। গোল্ড বা স্বর্ণ হচ্ছে অনেক দামি ধাতুগুলোর মধ্যে একটি, ঠিক আছে, অনেক দামি ধাতুগুলোর মধ্যে একটি। তাহলে গোল্ড কি একটা জড় পদার্থ না, একটা বস্তু? আচ্ছা, যেমনটা আমি বলছিলাম, বস্তু বা প্রাণী বা শিশু বা দ্য বেবি যদি আমরা বোঝাই, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই অক্সিলারি ভার্বের পরে ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউন হবে ইট। ওকে, তাহলে এবার একটু অক্সিলারি ভার্বটা দেখি কি আছে, ইজ আছে। সেন্টেন্সটা কি আছে, নেগেটিভ না অ্যাফার্মেটিভ? কি মনে হচ্ছে তোমাদের? অ্যাফার্মেটিভ, তাই না? রাইট, অ্যাফার্মেটিভে আছে। তাহলে ট্যাগটা হয়ে যাবে আমাদের নেগেটিভ, ইজ হয়ে যাবে ইজেন্ট, এবং গোল্ড থাকার কারণে আমাদের এটা ইট হয়ে যাবে,
যেহেতু এটা একটা বস্তু, ইজেন্ট ইট? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা একে একে আবারও একটু প্রত্যেকটা বাক্য দেখি কিভাবে ট্যাগগুলো হলো। যদি কোনো সেন্টেন্সে দেয়ার দিয়ে শুরু হয় সেন্টেন্স, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউনেও দেয়ারই আমরা বসাবো এবং টেন্স এবং অক্সিলারি ভার্ব অনুযায়ী এবং সেন্টেন্স নেগেটিভ না অ্যাফার্মেটিভ সেই অনুযায়ী আমরা পরিবর্তনটা করব ট্যাগ কোয়েশ্চেনে। এটা যেহেতু লিটল শব্দটা থাকার কারণে নেগেটিভ, তাই আমাদের ট্যাগটা আমরা করেছি পজিটিভ, হয়ে গেছে ইজ দেয়ার। আবার পরে দেখো স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক, তাই আমাদের ট্যাগটা হয়ে গেছে নেগেটিভ, ওয়াজেন্ট দেয়ার হয়েছে। এরপরে 3 নম্বরটা দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যদি আমাদের সেন্টেন্সে অল অফ ইউ, মোস্ট অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, এনি ওয়ান অফ ইউ এই ধরনের ফ্রেজগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্সে অর্থাৎ আমাদের ট্যাগের আমাদের প্রোনাউনে হয়ে যাবে ইউ, সেকেন্ড পার্সনটা সাবজেক্টিভ ফর্মে হবে, প্রোনাউনে ইউ হবে। আচ্ছা, এবং স্টেটমেন্টটা অবশ্যই আমাদের জরুরি, আমাদের অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা জানা। যেহেতু এইটা আমাদের অ্যাফার্মেটিভ ছিল, ট্যাগটা হয়ে গেছে নেগেটিভ। আবার এখানে দেখো নান থাকার কারণে যেহেতু নেগেটিভ হয়ে গেছে, ট্যাগটা আমরা করেছি পজিটিভ। আবার দেখো 5 নম্বর যেটা আমি বলছিলাম, যে কোনো ধরনের প্রাণী বা বস্তু বা বেবি এই ধরনের শব্দগুলো যদি সাবজেক্ট আকারে থাকে, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনের প্রোনাউনটা হবে ইট। ঠিক আছে, যেহেতু দ্য টাইগার আছে ইট হয়েছে, গোল্ড আছে বস্তু তাই ইট হয়েছে, এবং এদের স্টেটমেন্টগুলো অ্যাফার্মেটিভ হওয়াতে আমরা ট্যাগটা করেছি নেগেটিভ। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো, আমাদের সাথে আন্তরিকতার সাথেই তোমরা এতক্ষণ ধরে ছিলে। আমরা এরপরে চলে যাব অন্য ভিন্ন নিয়মগুলোতে, যেগুলো আমাদের ট্যাগ কোয়েশ্চেন সলভ করতে অনেক জরুরি।